নমস্কার, এনকেটিভি বাংলার স্পেশাল এপিসোডে আপনাদের সঙ্গে আমি সৈকত। পূর্ব মেদিনীপুরের লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম কাঁথি লোকসভা কেন্দ্র। কাঁথি লোকসভা কেন্দ্রে এর আগে সাংসদ হিসাবে ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী, কিন্তু সম্ভবত এবার তিনি হয়তো আর রাজনীতির ময়দানে পা রাখছেন না। তার ছেড়ে যাওয়া আসনে এবার প্রার্থী হচ্ছেন, প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে প্রথম তালিকাতেই, তারই ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। দীর্ঘদিন তার প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে, রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। সেই সৌমেন্দু অধিকারীকে এবার এই লোকসভা কেন্দ্র থেকে, অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌমেন্দু অধিকারী, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আপনাকে স্বাগত। সৌমেন্দুবাবু, প্রথমেই জানতে চাইব যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা 2024, নরেন্দ্র মোদী এবার প্রায় 400 আসনের টার্গেট দিচ্ছেন, তার মধ্যে বাংলা অন্যতম। লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর হাত কতটা শক্তিশালী হবে কি মনে হচ্ছে? কাঁথি লোকসভা কেন্দ্র মানে অধিকারী পরিবার ঘর। না, অধিকারী পরিবার গড় বলে এরকম কথা আমি বিশ্বাস করি না বা বলবো না। বিজেপি সাংগঠনিকভাবে এই জেলায় অত্যন্ত শক্তিশালী। আমরা বিধানসভা নির্বাচনে 7-এর মধ্যে 4টি আসন জিতেছিলাম এবং বিধানসভার সামগ্রিক রেজাল্টের ভিত্তিতে আমরা এগিয়ে আছি 29,000-এর বেশি ভোটে। এবং তারপরে পরবর্তীতে ব্যাপক সন্ত্রাস, আমাদের বহু কর্মীকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। তারপরেও আমাদের শক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও আমরা অত্যন্ত ভালো রেজাল্ট করেছি এই জেলাতে। আমরা অত্যন্ত ভালো জায়গায় আছি এবং কাঁথি লোকসভা আসন আমরা মোদিজিকে উপহার দেব। এর আগে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন শিশির অধিকারী, যিনি এই কেন্দ্রের এখনো পর্যন্ত সাংসদ রয়েছেন, তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। শুভেন্দু অধিকারী, তিনিও আপনার বড়দা, তিনিও তৃণমূল কংগ্রেসে ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন। কিন্তু এই প্রথম লোকসভা নির্বাচন যারাই আপনারা অধিকারী পরিবার থেকে দাঁড়িয়েছেন বা শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে প্রচার করছেন, আপনি এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, এই প্রথম বিজেপির হয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইটা প্রথম চ্যালেঞ্জ, এটা কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? না, এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। আমি ভারতীয় জনতা পার্টির মতো একটি জাতীয়তাবাদী দলের পদ্মফুলের প্রতীকে প্রার্থী হতে পেরেছি এবং যেটা সবথেকে বড় নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হতে পেরেছি। এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়, এটা চ্যালেঞ্জ। নিশ্চিতভাবে নির্বাচনী লড়াই একটা চ্যালেঞ্জ তো বটে, কিন্তু তার চেয়েও বড় আমি বলবো এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। যতবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাঁথি, তমলুক ইত্যাদি কেন্দ্রগুলো নিয়ে সরব হয়েছেন, বিভিন্ন বিধানসভা কেন্দ্র নিয়ে সরব হয়েছেন, বারবার করে দেখা গেছে যে অধিকারী বাড়ির যারা রাজনীতিতে রয়েছেন, আপনি রয়েছেন, আপনার বড়দা রয়েছেন, শিশিরবাবু রয়েছেন, দিব্যেন্দুবাবু রয়েছেন, প্রত্যেককে নাম করে করে তিনি গদ্দার বলছেন। কখনো দেখা যাচ্ছে বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছে, কিন্তু একটা অভিযোগ আজও পর্যন্ত তার উত্তর পাওয়া গেল না যে যখন আপনারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন সেই অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা যায়নি। এটা কি কোথাও আপনি বলছেন রাজনৈতিক ভেন্ডেটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে বলেই মনে করি না। তার কারণ তিনি নিজে 2021-এ নন্দীগ্রামে পরাজিত হয়েছেন শুভেন্দুবাবুর কাছে 1956। তিনি রিজেক্টেড একজন মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীকে আবার ভবানীপুরে গিয়ে ওখানে জিতে আসতে হয়েছে। আর তিনি গদ্দার বলছেন বটে, তবে তার নিজের রাজনৈতিক ইতিহাসটা যদি তিনি একটু ঘুরে দেখেন বা একটু তিনি স্মৃতি দিয়ে চালনা করেন, তাহলে তিনি সেই উত্তরটা তিনি নিজে পেয়ে যাবেন। তিনি কাকে কার কার সঙ্গে গদ্দারি করেছেন, কি করেছেন, কাদের মাধ্যমে সুবিধা নিয়েছেন, তা সেটা তিনি যদি স্মৃতিচারণা করেন। আমি একটা পরিসংখ্যান আপনার সামনে একটু তুলে ধরতে চাইবো যে 2021 সালের বিধানসভা ভোটে কাঁথি পুরসভা এলাকা থেকে 4000 ভোটে এগিয়েছিলেন বিজেপির বিধায়ক অরূপ দাস। এরপর গত পুরো ভোটে 21টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস একা পেয়েছিল 17টি, বিজেপি 3টি, নির্দল একটি ওয়ার্ডে জয়ী হয়েছিল। অর্থাৎ কোথাও যেন পাল্লা ভারী, শেষ পুরো ভোটে তৃণমূল কংগ্রেসের সামনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আপনি আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি তো একজন বিজেপির কর্মী কার্যকর্তা। আমি তো অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে বলবো, আমার এটা কাজ। আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের কার্যালয় থেকে রাস্তায় পথ চলতি যে কোনো মানুষ, কাঁথি শহরবাসী জিজ্ঞেস করবেন গত 2022-এর 27শে ফেব্রুয়ারি এখানে পৌরসভা নির্বাচনের নাম করে কি হয়েছিল, কি প্রহসন গণতন্ত্রের নামে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের
যারা বাহিনী ছিল এখানে বিভিন্ন ব্লক থেকে তুলে এনে তাদেরকে দিয়ে কাঁথির মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, আমাদের কার্যকর্তাদের মারধর করা, ক্যান্ডিডেটদেরকে মারধর করা, ইলেকশন এজেন্টকে মারধর করা, সাধারণ ভোটারদেরকে মারধর করা, এক লজ্জার ইতিহাস। এবং আপনার এই প্রশ্নের উত্তর আমি আশা করি রেজাল্ট যেদিনকে বেরোবে সেদিন আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারব। শুভেন্দুবাবু, আপনি দীর্ঘদিন কাঁথি পুরসভার দায়িত্ব সামলেছেন। কাঁথি পুরসভার বিরুদ্ধে কুণাল ঘোষ, যাকে বারবার এই জেলাতে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, তাকে বারবার এই জেলাতে দেখা যায়। তিনি বারবার অভিযোগ করেছেন যে কাঁথি পুরসভায় সারদার বিভিন্ন ফাইল লোপাট করা হয়েছে। অন্যদিকে রাজীব কুমার, যিনি এখন রাজ্যের পুলিশ প্রধান, তার বিরুদ্ধেও ফাইল লোপাটের অভিযোগ আপনারা বারবার করেছেন, শুভেন্দুবাবুও বারবার করেছেন। আপনি কাঁথি পুরসভায় যখন দায়িত্বে ছিলেন তখন এই ঘটনা হয়নি, তার আগে হয়েছে। এই ঘটনাটা, যে অভিযোগটা তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়, এটা কি সত্যি না মিথ্যে? দেখুন, প্রথমত কুণাল ঘোষের মতো একজন মানুষের জেল খাটা আসামি, নর্দমার কীট, তার প্রশ্নের আমি তার অভিযোগের কোনো উত্তর দেব না। আর বিষয়টা সম্পূর্ণভাবেই হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআইয়ের বিচারাধীন বিষয়, তদন্ত করে সিবিআই যা বলার বলে। আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন, উত্তম বারিক, তিনি বিধায়ক ছিলেন, এরপর তিনি এবং একই সঙ্গে তিনি জেলা পরিষদের দায়িত্ব সামলেছেন, এবার তিনি আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। উত্তম বারিককে আপনি কি গুরুত্ব দিচ্ছেন? অনেকে বলে যে শত্রুকে সবসময় বড় আসন দিতে হয়, বড় জায়গা ছেড়ে দিতে হয়, কারণ যে কোনো সময় অঘটন ঘটতে পারে। আপনি কি গুরুত্ব দিচ্ছেন না দিচ্ছেনই না? ঘটার কোনো বিষয় নিয়ে নয়, তাছাড়া কাউকে আলাদা করে গুরুত্ব দেওয়ার বিষয়ও নয়। আর কোনো ব্যক্তিকে কেন গুরুত্ব দিতে হবে? আমরা আমাদের সাংগঠনিক শক্তিতে এখানে কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচন করব এবং আমরা অত্যন্ত ভালো ফল করব। 7টা বিধানসভা আসন থেকেই আমরা জয়যুক্ত হবে, এ ব্যাপারে আমি আশাবাদী। উত্তম বারিকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন কোটি কোটি টাকার আয়কর কেলেঙ্কারির অভিযোগ। তাকে ইডি ডেকেও পাঠিয়েছিল এবং তার বিরুদ্ধে 2023 সালে এই অভিযোগ সামনে এসেছিল। সেই উত্তম বারিককে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। এইটা কি এবারে নির্বাচনে মানুষের সামনে তুলে ধরবেন? নির্বাচনে আমাদের বৃহত্তর ইস্যুতে নির্বাচন হবে। এই নির্বাচন দেশ গড়ার নির্বাচন। আগামী দিনে দেশকে বিকশিত ভারত, মোদিজির 10 বছরের জয়যাত্রা, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, তার উপরে নির্বাচন হবে এবং আগামী দিনে মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার নির্বাচন হবে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একেবারে আপাদমস্তক একটি দুর্নীতিতে ঢেকে থাকা দল, দুর্নীতি একটা বড় ইস্যু নিশ্চিতভাবে থাকবে, কিন্তু দুর্নীতিটাই কেবলমাত্র ইস্যু নয়। এখানে মোদিজির উন্নয়ন, মোদিজিকে আগামী দিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী এবং 2047-এ যে ভারতবর্ষকে আধুনিকতম দেশে করার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, তাকে সফল করার লক্ষ্যে এই নির্বাচন। কেবলমাত্র একটা দুর্নীতির ইস্যুতে এই নির্বাচনটা লড়া হচ্ছে। আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি দুর্নীতির বিরুদ্ধে বিচারপতির আসনে বসে সাধারণ মানুষের হয়ে কথা বলতে, তাকে ভগবান বানিয়েছিলেন সাধারণ মানুষ। এবং জানি না এখনো পর্যন্ত কি ফল সামনে আসবে, তবে এটুকু পরিষ্কার, দেওয়াল লিখনও হয়ে গিয়েছে কোথাও কোথাও এবং তিনি ইতিমধ্যেই তমলুক লোকসভা কেন্দ্র ঘুরে গিয়েছেন। কোথাও মনে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয়, তার বিরুদ্ধে থাকা দেবাংশু ভট্টাচার্য, একেবারে নবীন মুখ যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে নির্বাচনে দাঁড়ান, আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে, কী মনে হচ্ছে? না, আমার খুব বিশেষ অভিজ্ঞতা তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে নেই। আমার কাজের সীমাবদ্ধতা কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যেই ছিল। তবে এখনও পর্যন্ত শ্রদ্ধেয় অভিজিৎবাবু ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা হননি। তবে যেটুকু ধারণা সকলেই আমরা করতে পারছি, যদি উনি আমাদের ভারতীয় জনতা পার্টির টিকিটে কন্টেস্ট করেন, সেখানে তার জয়লাভটা সময়ের অপেক্ষা। তার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন, একদম আলোচনা না করাই ভালো, এটা বাচাল, ও সম্পর্কে কথা না বলাই ভালো। এই যে আপনি শব্দটা বললেন যে বাচাল, আপনাদের দেখা গেছে যে এখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে শান্তিকুঞ্জ থেকে কিছুটা দূরত্বে তিনি সভা করেছিলেন কয়েক বছর আগে, একেবারে তুই তাকারি ভাষায় সাধারণ মানুষ বলেছেন যে ভাষার সংযম হারিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন। শুধুমাত্র আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, দুর্নীতি নিয়ে কথা বলছেন, সেই কারণে এটা রাগ, নাকি এর রাগের অন্য কোনো কারণ রয়েছে? না, যেটার কথা আপনি উল্লেখ করলেন, এটা 2021-এর বিধানসভা নির্বাচনের আগে উনি কাঁথি থেকে 4-5 কিলোমিটার দূরেই উনি মিটিংটা করেছিলেন। তারপর তো ভোটের পর তো একেবারে নিত্য নৈমিত্তিক, এটা একেবারে
তৃণমূল কংগ্রেসের রুটিন হয়ে গেছিলো বাড়ির 100 মিটার 150 মিটার 200 মিটারের মধ্যে মাইক লাগিয়ে ডিজে বাজিয়ে গালাগালি করা, স্লোগান দেওয়া, যা মহামান্য হাইকোর্টের হস্তক্ষেপে সেগুলো বন্ধ হয়েছে। এই ধরনেরই তো এদের সংস্কৃতি, মানে এই যে যার নাম আপনি বললেন এই কয়লা ভাইপো, তার যে সমস্ত অ্যাসোসিয়েটস, যেটার একটা এখানে ক্যান্ডিডেট হয়েছে তমলুক লোকসভায়, এদের সংস্কৃতি রুচি, এটাই এদের পরিচয়। আর এদের সম্পর্কে আপনি এর বেশি আর কী চান? শিশির অধিকারীর লোকসভা কেন্দ্র থেকে আপনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোথাও কি মার্জিন নিয়ে একটা চিন্তা আছে যে শিশির বাবুর এত বছরের অভিজ্ঞতা, রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, এত পপুলারিটি, মানুষের ভালোবাসা রয়েছে, সেই মার্জিনটা আপনাকে বজায় রাখতে হবে, এটা একটা আলাদা অন্যরকম বিষয়? এর ধৃষ্টতা আমার নেই। শিশিরবাবু 60, 62, 65 বছর রাজনীতি করে এই জায়গায় পৌঁছেছেন। আমার বয়সই এতটা নয় যে আমি তাকে সেটা নিয়ে তার মানে সেটা কোনোভাবে আমার কাছে চ্যালেঞ্জ হয়ে উঠবে। নিশ্চিতভাবে নির্বাচনে জয়লাভ আমরা করব, কাঁথি আসন মোদিজিকে উপহার দেব। এবং একটা চাই অবশ্যই আমাদের কাছে, যেটা আমরা 7টা বিধানসভা আসন থেকেই যাতে আমরা জয়লাভ করি, সেটাই আমাদের চেষ্টা থাকে। সারা বাংলায় কান পাতলে শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম নাকি কেড়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা প্রতিদিন বলেন যে এক শুভেন্দু অধিকারীকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে। শুভেন্দু অধিকারী আপনার দাদা, আমি একদম ব্যক্তিগত স্তর থেকে যদি আপনার কাছে জানতে চাই, পুরো রাজনৈতিক বিষয় নয়, শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল কংগ্রেস, এই যে আপনাদের এই বক্তব্য যে শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল কংগ্রেস সারাদিন দৌড়ে বেড়াচ্ছে, সবাই সাংবাদিক বৈঠক করছে, সবাই কথা বলছে, কেন শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস ভয় পায় কেন আপনাদের দাবি অনুযায়ী? এটা তো প্রশ্নের উত্তরটা আপনার কাছেই আছে। উনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছেন, তার জন্যই তো তার রাগের কারণ। এবং তারপর থেকে যেভাবে তার প্রশাসনকে তিনি শুভেন্দুর পিছনে লেলিয়ে দিয়েছিলেন, যেভাবে একের পর এক কেস করা, একের পর তাকে সমস্যায় ফেলার চেষ্টা হয়েছে, বিহাইন্ড দি বার করার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি সফল হননি। আজকে অন্যান্যদের, আজকে প্রায় অর্ধেক মন্ত্রিসভা, শিক্ষা দপ্তর, এদিকে ওনার খুব প্রিয় পাত্র শেখ শাহজাহান, সব বিহাইন্ড দি বার হয়েছে। এবং আরও অনেকেই আগামী দিনে হয়তো বিহাইন্ড দি বার হবে। দেওয়াল লিখন পড়তে পারছেন বলেই উনি এখন ভুলভাল বলছেন, প্রলাপ বকতে আরম্ভ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে শুভেন্দু অধিকারীর নাকি ফোন চেক করা উচিত, কারণ তিনিই নাকি সিবিআই ইডিকে বলে দেন কে কোথায় যাবে, কবে অ্যারেস্ট হবে, কার বাড়িতে যাবে। এটা আপনি বিশ্বাস করেন রাজনৈতিক দিক থেকে? রাজীব কুমার আছে তো, তার এই ব্যাপারে এক্সপার্ট মানুষ, খুব এই ফোন টোন টেকনোলজিক্যাল ব্যাপারে এই সমস্ত, তাকে দিয়ে করিয়ে নেন না কেন, অসুবিধা কোথায় আছে? সন্দেশখালীর ইস্যু কি এবারে লোকসভার বড় ইস্যু? নিশ্চিতভাবে সন্দেশখালী মায়েরা যেভাবে নির্যাতিতা হয়েছেন, দিনের পর দিন নয়, বছরের পর বছর, একজন মহিলা মুখ্যমন্ত্রীর আশ্রয়ে প্রশ্রয়ে যেভাবে শাহজাহান বাহিনী যা করেছে সন্দেশখালী, তার সেটা ইস্যু হবে না? এটা হতে পারে? পাড়ায় শাহজাহানরা আছে, অবশ্যই পাড়ায় পাড়ায় শাহজাহানরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আশ্রয়ে প্রশ্রয়ে আছে, তার পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে আছে। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে দীর্ঘক্ষণ পুলিশ আপনাকে বারবার ডেকে জেরা করতো, দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখতো, এইরকম অভিযোগ আপনি বারবার করেছেন, এমনকি হাইকোর্টেও সে আবেদন করেছিলেন, আপনি রক্ষা কবচের আবেদন করেছেন বারবার করে, এবং সেক্ষেত্রে বারবার করে এটাই বলা হয় যে পুলিশের বিরুদ্ধে আপনাদের একটা তীব্র বিষোদ্গার রয়েছে, পুলিশে আপনাদের কোনো বিশ্বাস নেই, পুলিশ বারবার আপনাকে হেনস্থা করার চেষ্টা করেছে, আপনাকে, দিব্যেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারীকে বারবার। এটা কি সত্যি? দেখুন, পুলিশের প্রতি আমাদের কোনো বিষোদ্গার বলে এরকম কোনো বিষয় নয়, কিন্তু কতিপয় পুলিশ অফিসার, যেখানে যেমন এখানে একজন চটিচাটা ভাইপোর এজেন্ট ছিল অমরনাথ বলে একজন, আইপিএসের নামে যে ধাব্বা, যাকে লজ্জা বলে আমরা মনে করি, ব্ল্যাক স্পট, উনি ওই সব জিনিস করাতেন। তার যারা সাঙ্গপাঙ্গ চ্যাটব্যাট যারা ছিল, কাঁথির আইসি একজন ছিলেন, তাকে দিয়ে সব করতেন, ডাকা ইন্টারোগেশনের নামে 10 ঘন্টা 12 ঘন্টা করে ডেকে এনে বসিয়ে রাখতেন, খেতে দিতেন না, সকালবেলা 10টা থেকে রাত্রি 9টা 10টা অবধি বসিয়ে রাখতেন। তারপর আমাকে হাইকোর্ট তার বলেছেন, এবারে আপনি যদি কোনো বিষয়ে থাকে আসতে পারেন, 2 ঘন্টার বেশি কোনোভাবে হ্যারাসমেন্ট করা যাবে না। আজকে গত প্রায় 1 বছর অধিক হয়ে গেল, আর কোনো বিষয়ে ডাকার প্রয়োজনই তাদের মনে পড়েনি, ডাকেননি, ভালো কথা, যেদিন ডাকবে আবার যাবো। কাঁথি লোকসভা কেন্দ্রে এবারে কি কি ইস্যু আপনার ভোটের প্রচার অস্ত্র হচ্ছে? এক এবং একমাত্র ইস্যু মোদিজির উন্নয়ন। মোদিজির উন্নয়ন যেভাবে ভারতবর্ষকে গত 10 বছরে এগিয়ে নিয়ে গেছে, সেটা অবশ্যই ইস্যু। তৃণমূলের দুর্নীতি একটা অবশ্যই ইস্যু, সন্দেশখালী অবশ্যই ইস্যু, এবং কাঁথি সার্বিকভাবে কাঁথির উন্নয়ন করা আমাদেরকে
যা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভাওতাবাজি করেছে এবং যা কেন্দ্রের প্রকল্পগুলো তিনি আটকে রেখেছেন সেগুলো আমাদেরকে আগামী দিনে পশ্চিমবঙ্গে চালু করতে হবে। তার জন্য একটা বড় জয় আমাদের দরকার, যাতে করে এই মুখ্যমন্ত্রী কোনো রকমভাবে প্রশাসনিক অথরিটি না থাকে আর এই রাজ্যের উপর থেকে কেন্দ্রের প্রকল্পগুলোকে বন্ধ করে রাখা, তার ব্যবস্থা আমাদের করতে হবে। আপনার লোকসভা কেন্দ্রে কি মতুয়া ভোট রয়েছে? না, আমাদের লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট সিএ চালু হয়েছে, সারা দেশ জুড়ে লাগু হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো মতেই তিনি সিএ করতে দেবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না, এনআরসি করতে দেবেন না। অথচ একই দিনে মুখ্যমন্ত্রী বলছেন যে যদি করতে হয় তাহলে ডিএমদের মাধ্যমে করা উচিত। কি বলবেন সিএ নিয়ে? না, আমার প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্যাথোলজিক্যাল লায়ার। ওনার একটা কথাও যেন কেউ বিশ্বাস না করেন। আমি পশ্চিমবঙ্গবাসীকে যদি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। উনি সকাল থেকে রাত্রি অবধি মিথ্যা ছাড়া সত্যি একটা কথা বলেন না। ওনার একটা কথা পশ্চিমবঙ্গবাসী যেন বিশ্বাস না করেন। উনি মানুষ খেপানো, সংখ্যালঘু সমাজকে খেপানোর চেষ্টা করছেন সিএর নামে, সম্পূর্ণরূপে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সিএ কখনোই নাগরিকত্ব কাড়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য, এবং কাদের দেওয়ার জন্য সেটাও স্পেসিফিক্যালি এই আইনের মধ্যে বলা হয়েছে। এবং কেন্দ্র সরকার ডে টু ডে নতুন আপনার হেল্পলাইন জারি করছে, যাতে মানুষের ন্যূনতম কোথাও অসুবিধা না হয়। পোর্টাল চালু হয়েছে যার মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। ইনি পুরোপুরি বিভ্রান্ত করে ভোটকে আবার তিনি তার ভোট ব্যাংকের রাজনীতিতে যেটা তিনি খুব পারদর্শী সেটা করতে উনি নেমে পড়েছেন। তবে এবারে আর তার জারি জুরি খাটবে না। বাবন বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তিনি বলছেন যে তিনি টিকিট চেয়েছিলেন হাওড়ায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি। 2021 সাল থেকে নাকি তাকে ঘোরাচ্ছেন এবং এবার তিনি প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়াতে চান। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারপরেই তিনি আবার তার সুর চেঞ্জ করে বললেন দিদি যা বলবেন তাই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, আমার পরিবারের এত মানুষ রয়েছে, এত সবাইকে টিকিট দিতে গেলে আমাকে পরিবারতন্ত্রের লোক বলবে। অধিকারী বাড়ির ক্ষেত্রেও একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাপারে আমি প্রথমত কোনো কথা বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, সেটা এবং তার দল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদের ব্যাপারে মন্তব্য করা, তাদের নিজেদের মধ্যে কী হলো, ভাইদের মধ্যে, ভাইপোদের মধ্যে, ভাইঝিদের মধ্যে কী হলো, সেটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে একটা আপনাকে প্রশ্ন করতে চাইবো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবার একই সঙ্গে নওশাদ সিদ্দিকীও তিনিও বলেছেন আমি প্রার্থী হতে চাই। অধীর চৌধুরী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা এসে এখানে দাঁড়ান। এই যে একে অপরকে চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনি কাউকে চ্যালেঞ্জ দেবেন কাঁথি লোকসভা কেন্দ্রে কাউকে দাঁড়ানোর জন্য? কাঁথি লোকসভা কেন্দ্রে নিয়ে চ্যালেঞ্জ দেওয়ার বিষয় নেই। আর ডায়মন্ড হারবার এবারে বিজেপি জিতবে। ডায়মন্ড হারবার কে দাঁড়ালো অন্য কোন দলের আমাদের জানা দরকার নেই। ডায়মন্ড হারবারে যদি ভোট সঠিক হয়, গতবারই প্রায় অধিকাংশ বুথে বিজেপি জয়লাভ করেছে 19 লোকসভা নির্বাচনে, কিন্তু 300 থেকে 400 বুথ লুট করে ওই 3,65,000 মার্জিন চুরি করে করা হয়েছিল। ভোটটা যদি সঠিকভাবে পরিচালনা করা হয়, নির্বাচন কমিশন গণতান্ত্রিক অধিকার মানুষের যদি সুরক্ষিত করতে পারে, মানুষ যাতে ভয়হীন পরিবেশে ভোট দিতে পারে, তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি জয়লাভ। আপনার কেন্দ্রে ভুয়ো ভোটার আছে, অনুপ্রবেশকারী আছে? শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনে গিয়েছিলেন, নিয়ে তো অভিযোগ আমাদের রাজ্যে বিরোধী দলনেতা তিনি সহ আমাদের ভারতীয় জনতা পার্টির ডেলিগেশন তারা জমা দিয়েছেন। সব জায়গাতেই কারসাজি কিছু কিছু করার চেষ্টা হচ্ছে, তবে আমরা সতর্ক আছি। আমাদের বুথ স্তরের কার্যকর্তারা সতর্ক আছে, তারা সেগুলো চিহ্নিত করে ফেলছে। শুভেন্দুবাবু, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে লোকসভা কেন্দ্র থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই লোকসভা কেন্দ্র আগে শিশির অধিকারী লড়তেন। শিশির অধিকারী এবার কেন রাজনীতির অঙ্গন থেকে সরে গেলেন? কেন দিব্যেন্দু অধিকারী এবার প্রার্থী হলেন না? এটা মানুষ জানতে চাইছেন। না, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আপনাকে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে এই লোকসভা কেন্দ্রে। আমি আমার লড়াই করছি, আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে সংগঠন আমাদের পাশে আছে এবং আমরা এই লড়াইতে জয়লাভ করবো। বাকি কতগুলো সিট মনে করছেন? শুভেন্দু অধিকারী বলছেন 42-42ই পাবো। না, শুভেন্দুদা 42 বলেননি। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী জি 42 টার্গেট দিয়ে গেছেন। আমরা যদি সফল হতে পারি আমরা নিশ্চিত খুশি হব। তবে আমাদের তো এতটা কার্যক্ষেত্র নয়, আমরা কাঁথি আসনটা উপহার দিব মোদীজিকে, এটুকু আপনাকে আশ্বস্ত করতে।
শুভেন্দু অধিকারীর আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, তিনি বারবার বলেছেন যে এমনকি অমিত শাহ বাংলায় এসে বলে গেছেন, যদি বাংলায় দেখা যায় যে 35-এর বেশি আসন হচ্ছে, যা পাওয়া গেছিল তার প্রায় দ্বিগুণের কাছাকাছি হচ্ছে, তাহলে এই সরকার 26 পর্যন্ত যাবে না, তার আগে এই সরকার ভেঙে যাবে। এটা ফর্মুলাটা কি? এতদিন রাজনীতি করছেন, এটা ফর্মুলাটা কিছুই নয়, এটার জন্য কোনো এক্সপার্টও হতে হবে না। একটা রাজ্য সরকার যখন 42টা আসনের মধ্যে রাজ্যের সরকারি দল, শাসক দল, সে যদি 42-এর মধ্যে যদি 5টা-6টা আসনে এসে গুটিয়ে যায়, তার আর রাজ্যে শাসন করার ক্ষমতা থাকবে না, অধিকার থাকবে না। এটাই বলতে চেয়েছেন, এবং এই সরকারের পরিণতিটা খুবই খারাপ হবে, এবং এ যাবে যেভাবে, সেটা আমরা হয়তো অনেকে কল্পনাও করতে পারছি। দিলীপ ঘোষ তিনি যখন ছিলেন তখন 18 জন সাংসদ পেয়েছিল বিজেপি। তারপর এখন সুকান্ত মজুমদার রয়েছেন, তার সামনে আরেকটা নতুন চ্যালেঞ্জ। অনেকে বলছেন যে সুকান্ত মজুমদার তুলনায় কম ভালো সংগঠক দিলীপ ঘোষের চেয়ে, এটা রাজনৈতিক মহলে জল্পনা। আপনার চোখে ভালো সংগঠক কে? বিজেপির জন্য ভালো সংগঠক কে? না, আমি এ সমস্ত, বিজেপি একটা অর্গানাইজড পার্টি, সংগঠন বেস পার্টি। এখানে একেবারে বুথ স্তর থেকে একেবারে সর্বোচ্চ সর্বভারতীয় সভাপতি অবধি একটা স্ট্রাকচারাল বিষয় আছে। এ তর্কে এখানে ব্যক্তি কেউই কখনো গুরুত্বপূর্ণ নন। কিন্তু বিজেপি, এটা মনে রাখতে হবে, 1984 সালে 2 থেকে আজকে মোদিজির নেতৃত্বে 303 হওয়া দল, 18টা আসন গতবারে অত্যন্ত সেটা তাৎপর্যপূর্ণ ফল হয়েছিল দিলীপবাবুর নেতৃত্বে। আমরা 36 করতে পারলে সুকান্তবাবুর নেতৃত্বে প্রতিটি কার্যকর্তা, এবং দিলীপবাবু নিশ্চিতভাবে তিনিও সবচেয়ে বেশি খুশি হবেন। আর দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে এক দল ভাঙানোর খেলা চলে, এক দল থেকে আরেক দলে চলে যান, আরেক দলের লোক আরেক দলে, ভোট এলেই শ্বাসকষ্ট বাড়ে, দলের মধ্যে থাকা যাচ্ছে না, কাজ করা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এইটাকে সমর্থন করেন আপনি? দেখুন, রাজনীতিতে কেউ মানে এটা স্বাধীন দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা এক দল থেকে আরেক দলে কেউ কোথাও যেতেই পারে, সেটা নিয়ে বিশেষ আলোচনা করার এখানে কোনো অবকাশ নেই। এটা রাজনীতি হয়ে থাকে, এবং এটা হবে। এক দলের সাংসদ হিসেবে থেকে তিনি রেজিগনেশন না দিয়ে অন্য দলে যখন টিকিটে দাঁড়াচ্ছে, যেমন মুকুটমণি অধিকারী রয়েছেন, বিশ্বজিৎ দাস রয়েছেন, কৃষ্ণ কল্যাণী রয়েছেন, এইটাকে সমর্থন করেন? তাহলে এ তো 21-এর পরে সব থেকে বেশি করে এই জিনিস রাজ্যের আমাদের বিধানসভা অধ্যক্ষ চালু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ প্ররোচনায় এই জিনিস চালু হয়েছে, বিজেপি এমএলএ ভাঙানোর খেলা। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956-এ হারিয়েছিলেন। আপনার প্রতিদ্বন্দ্বীকে কত ভোটে হারাবেন? শেষ প্রশ্ন, চ্যালেঞ্জ কি দিচ্ছেন? আমি সেফোলজিস্ট নই, ওভাবে আমি বলতে পারবো না, তবে আমরা 7টা বিধানসভাতে আমরা জয়লাভ করবো, এটুকু আমি আপনাকে। ফলোমি বলবেন, উত্তম বারিককে বলবেন ফলোমি? এসব কোনো বিষয় নয়, আমরা 7টা আসনেই অত্যন্ত কমফোর্টেবলি জয়লাভ করবো, এটুকু আমি বলতে পারি আপনাকে। বেশ, অনেক ধন্যবাদ শুভেন্দুবাবু, আপনার মূল্যবান সময় আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। খুব কনফিডেন্ট তিনি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, দীর্ঘদিন প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে, কিন্তু যে কেন্দ্র থেকে তিনি লড়াই করছেন সেই কেন্দ্রটা খুব প্রেস্টিজিয়াস, এবং খুব প্রেস্টিজিয়াস এই কারণ দীর্ঘদিনের রাজনীতিবিদ শিশির অধিকারী এই কেন্দ্র থেকে তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী যখন লড়াই করছেন, তখন বিজেপির টিকিটে লড়াই করছেন, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে। কিন্তু অনেকে বলছেন যে এই কেন্দ্রে জয় অবশ্যম্ভাবী, কিন্তু উত্তম বারিক তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছেন বা হারিয়ে দেবেন এমন বক্তব্য রাখছেন না, ফলে এই কেন্দ্র কিন্তু নজর কাড়া কেন্দ্র। আমরা প্রত্যেকে নজর রাখবো, আপনারাও নিশ্চয়ই নজর রাখবেন NKTV বাংলার পর্দায়। নমস্কার।